Dear participants, Assalamu alaikum. Walaikum assalam. Assalamu alaikum, sir. Ji, walaikum assalam. Am I audible? আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন। জি, সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশ্য আজকের ক্লাসে না, নিশ্চয়ই আমরা মনে হয় স্ক্রিন দেখতে পাচ্ছি। গত ক্লাসের আমাদের শেষের দিকে একটু অসম্পূর্ণ আলোচনা ছিল, রাইট? জি স্যার। এবং আমরা মনে হয় আমি আপনাদের স্লাইডটা পাঠিয়ে দিয়েছি। আমরা টেক্সট থেকে যে অঙ্কটা ছিল সরি, সে অঙ্কটা এরকম একটা চেহারায় ছিল মনে হয় স্যার। জি স্যার। দেখুন তো একটু, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইন দিস প্রবলেম দেয়ার আর 5 areas: European, Asian, Africa, Middle East and others. In total figure revenue from internal and external, segmental profit, segmental that is a concise position of our income statement, or not only income statement, financial position. And now we have to determine the company's reportable operating segment. তো আমরা মনে হয় শীটটা যদি দেখে থাকি সেখানে একটু পার্সেন্টেজের ব্যাপার আছে, যে হাউ মেনি পার্সেন্টেজ অফ প্রফিট অর অ্যাসেট লায়াবিলিটিস বেসড অন রেভিনিউ, এবং এই ক্যালকুলেশনটা আগে করা হয়েছে, একটু দেখুন। এটার জন্য আপনাদের এখন হাতে কোনো অঙ্ক করতে হবে না, জাস্ট মিলাইনি আমরা স্যার। This is our total figure, and the rate of internal sales আপনি মনে খেয়াল করে দেখুন একটু, এখানে টোটাল সেলের কত পার্সেন্ট এগুলো দেখুন তো। ক্যালকুলেটর ধরুন তো একটু, 10 কে 110 দিয়ে ভাগ করুন তো এই ফিগারটা আসে কিনা স্যার, কত পার্সেন্ট হয় এটা? আসে স্যার। আসে। পার্সেন্টেজ গুলো কিভাবে বের করা হয়েছে দেখুন একটু। তো আপনারা এটা আপনাদের টেক্সটটা পাশে আছে মনে হয় স্যার। জি স্যার। একটু দেখুন। ওকে, এবং এই কনসেপ্টটা নিচে দিয়ে কাজে লাগবে। এবং আমরা যে কাজটা করেছি এখান থেকে প্রত্যেকটা পার্সেন্টেজ বের করা হয়েছে, টোটাল পার্সেন্টেজ অফ টোটাল প্রফিট, পার্সেন্টেজ অফ অ্যাসেট, পার্সেন্টেজ অফ লায়াবিলিটিস। ঠিক আছে, ওকে। এখন আমরা মনে নিশ্চয়ই আমরা কালকে যে টেক্সটের কথা বলেছিলাম যে আমাদের একটা পার্সেন্টেজকে মিট আপ করতে হবে। বলা হচ্ছে যে সিগমেন্ট আমরা সেগুলো বলবো, অপারেটিং সিগমেন্ট যারা অন্তত 10% কাভারেজ দেয়। তো আমার মনে দেখুন তো এখানে আমাদের যে ইন্টারনাল সেল আছে এগুলো কি 10% হচ্ছে কোনটা কোনটা স্যার দেখুন তো একটু। এইটা অ্যাবাভ 10% অর অ্যাবাভ আছে এটা স্যার, একটু দেখুন। জি স্যার। এইটাকে 10% অর অ্যাবাভ আছে। বাকি দুটো তিনটে দেখুন বিলো 10%। তাহলে আমরা এই দুটোকে বলবো যে দিস ইজ আওয়ার অপারেটিং সেগমেন্ট, কারণ এই দুটোই 10% ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। এখন এইটা আমার কথা না, আবারও বলি, এইটা আপনার টেক্সট যখন আমি ডিজাইন করেছি দেখবেন আপনার ওখানে টেক্সটে ডিজাইন করা আছে, দ্য রিপোর্টিং সেগমেন্ট উইল মিট আপ মিনিমাম 10% ইন্টারনাল সেল পার্সেন্টেজ, এবং সেই ক্রাইটেরিয়াতে এশিয়া এবং মিডল ইস্ট দেখুন এইটা পারমিট করেছে নাকি স্যার? ওকে, এবার দেখুন তো এই দুই ভদ্রলোক মিলে কতটুকুন হয়েছে। এরা দুজন কত ছিল? 26 ছিল, আর ছিল কত এটা? 45। এইটা একটু যদি আমরা দেখি, যে আমরা যদি পার্সেন্টেজ দেখি, যে টোটাল ফিগার এখানে 1200 ছিল দেখুন একটু, যেটা আমরা নিচের দিকে একটু পার্সেন্টেজ করার চেষ্টা করেছি। দেখেন এশিয়ার হলো 1200 আর 300, কোনটা বলুন তো? টোটালের পরে ভিত্তি করে তার আমার এক্সটার্নাল কত পার্সেন্ট সাপোর্ট দিচ্ছে একটু খেয়াল করতে হবে। এখানে 300 ডিভাইডেড বাই 1200 কত আসছে? 25%। আমরা যে দুটো গ্রুপকে বের করেছি অর্থাৎ এশিয়া এন্ড মিডল ইস্ট, বাকি দুটো না কিন্তু, এশিয়া এবং মিডল ইস্টের এক্সটার্নাল ইনকামটা কত পার্সেন্ট আমরা সেটাকে দেখছি। সেক্ষেত্রে আমরা দেখুন বের করেছি 300 ভাগ 1200, টোটাল সেলের পরে সে আমাকে কাভারে দিচ্ছে কত পার্সেন্ট? 300 ভাগ 1200 কত হয় দেখুন? 25%। আর ওই কোম্পানির অর্থাৎ মিডল ইস্ট দিচ্ছে 500 ভাগ 1200, 41% এই দুটো যোগ করলে কত হয়?
একটু ক্যালকুলেটর ধরে এটুকু আমাকে মিলাই দিবেন শুধু 66.7 আচ্ছা, এর সঙ্গে 75 হতে গেলে কোন কোন ঘটনাগুলো তার সঙ্গে যোগ করলে 75 হয়, সেই সেগমেন্ট গুলোকে বলবো আমরা অ্যাডিশনাল সেগমেন্ট। এবং আশা করি দেখুন 66-র সাথে 9.2 যোগ করলে কত হয়, 75 পার হয়ে যায়। একটু ক্যালকুলেটর ধরুন তো, 66-র সাথে এই 9.2 যোগ করলে কত হয়, 75 পার হয়। এটা যোগ করলেও 75 পার হয়, এটা যোগ করলেও 75 পার হয়। আমরা ওখানে বলছি এডিশনাল সেগমেন্ট হিসাবে তাকেই রিপোর্টিং এ উল্লেখ করব যারা এই যে দুটোকে আমরা বা যে তিনটাকে আমরা অপারেটিং সেগমেন্ট বলবো তার সাথে অ্যাড করলে 75 পর্যন্ত যায়। সেই হিসাবে ইউরোপিয়ান এবং আমার আফ্রিকান এবং আদার্স প্রত্যেকেই কিন্তু আমাদের এডিশনাল সেগমেন্ট হিসাবে বিবেচিত হবে। আবারও বলি, তাহলে কনসেপ্টটা হলো টোটাল ফিগারে যে পার্সেন্টেজ বের করেছি প্রত্যেকটা পার্সেন্টেজ হবে হলো আমার 1200 যে আমরা পার্সেন্টেজ করেছি, দুটো পার্সেন্টেজ করলে যদি যোগফল 75 হতে আর যা লাগবে। আবারও বলি, যেমন ধরুন আমরা প্রথমে ঠিক করলাম এশিয়া এবং মিডল ইস্ট, এশিয়া মিডল ইস্টের সাথে কমপ্লিমেন্ট হিসাবে যদি আমি ইউরোপিয়ানকে নেই তাহলেও 75 হয়, যদি আফ্রিকানকে নেই তাও 75 হয়, যদি আদার্সকে নেই তাও 75 হয়। এই জন্য আমরা একটা মাত্র বলেছি, এই হিসাবে কিন্তু বাকি তিনটাই আমাদের অ্যাডিশনাল সেগমেন্ট হিসাবে রিপোর্টে উল্লেখ করতে হবে। তার মানে ব্যাপারটা মানে এরকম হচ্ছে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো প্রথম ক্রাইটেরিয়া 10% পর্যন্ত সাপোর্ট দিবে। সেকেন্ড ওয়ান হলো অপারেটিং সেগমেন্ট গুলো যোগ করলে, অপারেটিং সেগমেন্ট গুলো যোগ করার পরে 75 হতে যে ফিগার গুলো লাগবে আমরা সেই সেগমেন্ট গুলোকে বলবো এডিশনাল সেগমেন্ট। আশা করি আপনি বাসায় যদি এখন দেখেন আমার এই আলোচনাটা আপনাদের বোধগম্য হবে। এবং আমি যদি ভুল না করি এই ধরনের একটা অঙ্ক 15 একবার এসেছিল মনে হয়। স্যার এই বিবেচনাটা কি, এই কনসিডারেশনটা আমরা কি জাস্ট যে টোটাল সেলস এর পার্সেন্টেজ পাচ্ছি সব সময় কি এটা দিয়েই করব? সব সময় এটা দিয়ে, এবং এটা অ্যাসেট দিয়েও করা যায়। আমরা যেটা নিয়মে দেখেছি, নিশ্চয়ই বইতে কি বলা আছে বলুন তো, পার্সেন্টেজ অফ সেলস অর অ্যাসেট, কয়েকটা পয়েন্ট আছে। যদি আমি একটু ব্যাকে যাই, আমার মনে হয় কথাগুলো শুধু সেলের পরে না, একটু ছিল কিনা আমি দেখি স্যার, আমার যদি ভুলে না যায় আমি। রেকর্ডিং ইন প্রগ্রেস। ওকে, নো প্রবলেম। কি আছে দেখুন একটু, রিপোর্টেবল সেগমেন্ট, অপারেটিং সেগমেন্ট কি বৈশিষ্ট্য? এন্টিটি হুজ অপারেটিং রেজাল্ট রিভিউড রেগুলারলি, এটা আমাদের প্রয়োজনে, আমাদের যেটা পার্সেন্টেজ দরকার অপারেটিং সেগমেন্ট। এই যে খেয়াল করুন 10% আমরা যখন করছি 10% আসলে প্রত্যেকেই আমার রিপোর্টিং এ যাবে, অর্থাৎ যার পরে আমি গুরুত্ব দিব, আলাদা করে বলবো সেই কথাগুলো। 10% or more of the combined revenue internal and external of all operating segment or absolute measure of its reported profit or loss, মানে আমরা শুধু যে কথা বলছি কাকে নিয়ে দেখুন, কিসের পরে ভিত্তি করে বের করলাম, কম্বাইন্ড রেভিনিউর পরে, তাই তো? জি স্যার। তো আপনি যদি একটু আলোচনা অন্য জায়গায় ঢোকেন দেখবেন এই আলোচনা আমি যদি ভুল না করি শুধুমাত্র রেভিনিউর পরে না, এটা কিছু আলোচনা আছে অ্যাসেট অর লায়াবিলিটি, এইভাবে ভাগ করে বলা আছে। আপনি যদি একটু নেটে ঢোকেন, আজকে ঢুকবেন আশা করি, ইফ ইউ গেট অপরচুনিটি। আচ্ছা, অর্থাৎ আমাকে ইন্ডিকেট করে বলা না, আমরা সেলে পরে করব, এটা আমাদের টেক্সট ডিজাইন করেছে এইভাবে। তো আমি যদি ভুল না করি, আমি এর আগে একদিন ঢুকেছিলাম, সেখানে ওরা অ্যাসেট অর এইভাবে কথা বলেছে, পার্সেন্টেজ অফ সেল অর পার্সেন্টেজ অফ অ্যাসেট অর পার্সেন্ট অফ লায়াবিলিটি। আপনি দেখুন এই কারণে কিন্তু কিছু অঙ্কে দেখবেন আপনার অ্যাসেটের কিছু ফিগার আছে না স্যার, লায়াবিলিটির ফিগার আছে কিন্তু, বাট নাও উই আর কনসিডারিং মেইনলি আওয়ার সেলস। তো আমার কাছে মনে হচ্ছে নট অনলি অ্যাবসলিউটলি সেল, উই মে কনসিডার আইদার অ্যাসেট অর লায়াবিলিটি। তবে যেহেতু বইতে আমাদের সেলস দিয়ে বলেছে বা রেভিনিউ দিয়ে, আমরা এটা পরে এমফাসিস দিয়েছি। ঠিক আছে স্যার? ওকে, তাহলে আমরা কিন্তু এটা থেকে বেরিয়ে যাব। আমরা নাও উই উইল গো। একটা প্রশ্ন ছিল স্যার। একটু বলুন স্যার। আমি একটু 5 মিনিট লেটে জয়েন করছি, এই যে পার্সেন্টেজ গুলো কিভাবে বের করছে একটু একবার বলবেন? একবার দেখবো, দেখি আপনার ক্যালকুলেটর ধরুন তো স্যার। জি স্যার। আচ্ছা, তার আগে এখানে আসুন, কি লেখা আছে দেখুন, 10% or more of the combined revenue, this revenue consists of both internal and external, right? এবং এইটা কার পরে ভিত্তি করে বের করব, কার পরে ভিত্তি করে বের করব?
অফ অল ইওর অপারেটিং, প্রত্যেকটার দুইটা যে আমরা বের করলাম, একটু যাই সেখানে স্যার। আমার মনে হয় একটা তো বুঝতে পেরেছি যে আমাদের একটা ঘটনা ঘটবে হলো ইন্টারনাল এবং এক্সটার্নাল সেলের পরে ভিত্তি করে বের করব। আচ্ছা, ক্যালকুলেটর আছে আপনার হাতে স্যার? জি স্যার। ওকে, ক্যালকুলেটর যদি থেকে থাকে আপনি একটু যদি দেখেন আমাদের পার্সেন্টেজ গুলো দেখেন এখানে। আমাদের টোটাল রেভিনিউ কত হয়েছে? 1200। জি স্যার 1200। আর ইউরোপিয়ানের সিগমেন্টে কত আছে? 110। 110। দেখুন তো এটা পার্সেন্টেজ কত? 110 কে 1200 দিয়ে ভাগ করুন। স্যার 9.2% আছে স্যার, দেখুন তো স্যার। জি স্যার। দ্যাট ইজ আমার বোথ ইন্টারনাল এন্ড এক্সটার্নাল বেসড অন আওয়ার টোটাল রেভিনিউ, অর্থাৎ আমরা 5টা এরিয়াতে মোট পেয়েছি 1200। ইউরোপিয়ান সিগমেন্ট আমাকে 9.2% সাপোর্ট দিচ্ছে, সিমিলারলি 26 এটা। এবং আমাদের ক্রাইটেরিয়া হলো যে সিগমেন্ট গুলোকে আমাদের 10% বা বেশি সাপোর্ট দিবে, অ্যাটলিস্ট 10%, আমরা তাকে বলবো অপারেটিং সিগমেন্ট। আর এই দুটো যে কটা অপারেটিং সিগমেন্ট পাবো তাদের যোগফল 75 হতে গেলে, আরেকটা পয়েন্ট আছে যে তাদের যোগফল যদি 75 হতে হয়, সেক্ষেত্রে বাকি যে সিগমেন্ট গুলো থাকবে সেই সিগমেন্ট থেকে 75 হতে গেলে আর যে যে সাপোর্ট দিবে। এবং কিভাবে বের করলাম? আমার এশিয়া এবং মিডল ইস্টকে আমরা প্রথমে আমাদের রিপোর্টিং সিগমেন্ট হিসাবে শো করলাম, দেখুন অপারেটিং সিগমেন্ট হিসাবে। এবং সেখানে দেখছি যে এক্সটার্নাল কত পার্সেন্ট হচ্ছে, দেখুন আপনি যদি দেরিতে আসছেন, 300 ভাগ 1200। দেখুন আমরা আবার একটু রিভিউতে যাচ্ছি। 300 ভাগ 1200 25%। 300 ভাগ, জি 300 ভাগ 1200 25% হয়। জি স্যার। আচ্ছা, 500 ভাগ 1200, মানে আবারও বলি রিপোর্টেবল সিগমেন্টে যেতে গেলে তারা এক্সটার্নালকে প্রিফার করেছে। তাহলে এক্সটার্নাল কত পার্সেন্ট আসছে? এই দুটো মিলে আমরা পাচ্ছি দেখুন 66.7%। 66.7। তাহলে 66-র সাথে এর সঙ্গে আর কত যোগ করলে 75 হতে পারে? মিনিমাম 8.3 যোগ করলে 75 আসবে। তাহলে ইউরোপিয়ান আমাকে 9.2, আফ্রিকান 9.2, আদার্স 9.2% সাপোর্ট দিচ্ছে। তাহলে এর সঙ্গে এর যে কোনোটা নিলেই, অর্থাৎ এখানে আমরা একটা বুঝিয়েছি যে এক্সাম্পল হিসেবে আমরা বলছি ইউরোপিয়ান সিগমেন্টটা যোগ করলে 75 হয়, সিমিলারলি আফ্রিকান সিগমেন্ট যোগ করলেও 75 হবে, মিডল আদার যোগ করলেও 75 হবে। সো ইন দিস কেস ইউরোপিয়ান, আফ্রিকান and others will be our additional segment. আমরা মনে হয় বুঝতে পেরেছি। তার ক্যালকুলেশনটা আরেকবার একটু বলবেন, মানে সিস্টেমটা? 75, হ্যাঁ জি স্যার, 75 হতে গেলে। আচ্ছা, এই দুটো মিলে কত আসছে দেখুন তো স্যার? 66.7%। এই যে যোগ করে দেখেন 66.7। তাহলে 75 পর্যন্ত হতে গেলে নিশ্চয়ই এটা যোগ করলে কি 75 হয়? ইউরোপিয়ানটা যোগ করলে, কমপ্লিমেন্ট করলে বা যোগ করলে ইউরোপিয়ান মানে 9.2 যোগ করলে, 9.2 যোগ করলে, জি স্যার। মানে যে গ্রুপ আমাদের এর মধ্যে আসে নাই, মানে আমরা যাকে অপারেটিং সিগমেন্ট বলি নাই, মানে এই দুটো বাদ দিয়ে কথা বলছি এখন আমি। এই দুটো মিলে তো 75.27%। 75.27%। তাহলে 75 হয়ে গেল। এটা যোগ করলেও তাই হয় স্যার। কোনটা? আফ্রিকান, এটা না, এটা তো আমরা আলাদা চলে গেছে। এই লোক তো এর মধ্যে আছে না, এটা এই গ্রুপটা এর মধ্যে আছে না স্যার? জি আচ্ছা, আমরা বলছি আদার দেন অপারেটিং সিগমেন্ট। অপারেটিং সিগমেন্ট না বলছি প্রথমে যাদেরকে, তাদের মধ্যে কোন কোন অংশগুলো আমাকে পার্সেন্টেজ যোগ করলে 75 পর্যন্ত কাভারেজ দিচ্ছে। তাহলে সেই হিসাবে ইউরোপিয়ান যোগ করলেও 75 হবে, আফ্রিকানটা যোগ করলেও 75 হবে, আর হলো আমাদের আদার্স গ্রুপটা যোগ করলেও 75 হবে, রাইট? জি স্যার। কিন্তু এই স্যার এই টোটাল প্রফিটের যে পার্সেন্টেজ 2.8, 33.3 এগুলো কোথা থেকে গেছে? 2.8 স্যার, এটা জি স্যার, এই পার্সেন্টেজ গুলো এই কি লেখা এখানে দেখুন তো, পার্সেন্টেজ টু টোটাল প্রফিট। তার টোটাল প্রফিট কত আছে আপনার এখানে? আপনার অঙ্ক তো পেছনে স্যার, অঙ্ক পেছনে না এখানে স্যার? আর এখানে 75 হওয়া লাগবে কেন? এই মানে এটা নিয়মে বলছে, এটা আপনি একটু যদি যান বইতে একটু দেখুন তো নিচের দিকে। আমরা ওখানে আবার যাবো, আমার এখানেও লেখা আছে, আমি যাচ্ছি। প্রথমে যিনি প্রফিটের পার্সেন্টেজ বলেছিলেন, দেখুন এই না প্রফিট, ইন্ডিভিজুয়াল প্রফিট না স্যার? এগুলো ইন্ডিভিজুয়াল প্রফিট স্যার।
জি জি স্যার, তাহলে এই পার্সেন্টেজ করা যাবে না 180 5 ভাগ 180 60 ভাগ করে? ওকে স্যার। যদিও আমার এই অঙ্কে কিন্তু এগুলো কাজে লাগেনি, এর কারণ কি আমরা নিয়মে বলেছি যে আইদার দিস পার্সেন্টেজ বেসড অন টোটাল সেল। 75% এর কোনো ইস্যু কিন্তু দেন নাই স্যার, আমি যেটা দেখলাম, আমার যদি ভুল না হয় আর কি হ্যাঁ স্যার। বইতে নাই কোথাও স্যার, তাই বলছেন? জি স্যার, আচ্ছা আচ্ছা অপারেটিং স্টেটমেন্ট বলছে, এরপর কিছু বলে নাই আর কি। তাই স্যার, একটু দেখি, আমরা দেখি, আমার কাছে মনে হচ্ছিল এরকম কিছু আছে কিনা স্যার। বইয়ে 326 নাম্বার পেজে আছে এই আচ্ছা যে আচ্ছা 10% এর রুলটা এবং 75% এর যে ব্যাপারটা। ওকে, থ্যাংক ইউ স্যার, আমার আপনি হেল্প করলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমিও জানি যে বইতে ওটা পয়েন্ট আছে। হ্যাঁ ঠিক আছে স্যার, যারা একটু বইটা দেখে নেবেন, বইটা একটু দেখে নেবেন। ওকে, তো স্যার আপনাদের গতকালকে ধন্যবাদটা এখন দিলাম, আমরা এখন বেরিয়ে যাব। নাও উই উইল গো উইথ আওয়ার ফর্মাল লেকচার। মেবি উই উইল গো উইথ 24। স্যার এই অঙ্কটা কি শেষ স্যার? হ্যাঁ এটা শেষ, এটা আর কিছু না, জাস্ট ডিজাইন করতে হবে আপনাকে যে এই ভদ্রলোক আসলে আমাদের আইদার অপারেটিং সেগমেন্ট অর রিপোর্টেবল সেগমেন্ট। ওইটা জাস্ট একটা প্র্যাকটিক্যাল একটা কনসেপ্টে আসলে ব্যাপারটা এরকম। মানে জাস্ট সেগমেন্টটা কি হবে এটা দেখাইলে সেগমেন্টকে আপনি ক্লারিফাই করতে হবে, আর কিছু না স্যার। ওকে স্যার। ওকে স্যার, তো আমরা একটু যাই স্যার, আজকের যে আলোচনা আমরা করব, আমরা টুডে উই উইল talk about something, we will talk something about non-current asset, and in your text where we will get this item non-current asset sir? Chapter 13 maybe. Normally if I don't mistake, chapter 13 consists of non-current asset, and today we will talk about something about non-current asset. এবং আমরা আসলে যা বলবো এটা আপনাদের জানার কথা, শুধু সাজিয়ে গুছিয়ে একটু নতুন করে শিখবো আশা করি। Here is today's content. নামগুলো শুধু দেখুন, আমরা কি কি নিয়ে গল্প করব, কথা বলবো। Normally almost all of these items are familiar to us, and in our ending session we will go with some practical problem or mathematical problem. IAS 16 PPE. PPE, that means property, Plant and equipment. Plant and equipment. Normal IAS 16 gives outline regarding or based on plant property. Property, plant and equipment. First P stands for property, plant and equipment. আমরা এই নামেই চালাতে চাই বা চলতে চাচ্ছি। And the general concept of this PPE IAS 16 কি বলেছে একটু পড়ে নেবেন আপনারা। এটা কখন শুরু হয়েছিল আমরা দেখতে পাচ্ছি 1992, operative for financial statement January 83, and 14th May there are some amendment, এবং আসলে ভিতরে ভিতরে বেশ কিছু অ্যামেন্ডমেন্ট। আমি শুধু একদম ফাইনাল অ্যামেন্ডমেন্ট যেটা এখন চালু এটা দিয়েছি 14th May অ্যামেন্ডমেন্ট, এবং আমরা ফাইনালি এই অ্যামেন্ডমেন্টের পরেও যে কাজ চলছে ওরা বলছে 22 সাল থেকে আমাদের এই অ্যামেন্ডমেন্টটা শুরু হবে। অ্যামেন্ডমেন্টের যে অ্যাপ্লিকেশনটা ইট উইল বি স্টার্টেড ফ্রম 1st January। জাস্ট হিস্টরি অফ আইএস, এটা আমাদের প্রয়োজন নেই। অবজেক্টিভ অফ IAS 16, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি যে প্রত্যেকটা আইএস এর একটা নিজস্ব অবজেক্টিভ থাকে। যদি আমরা একটু বই না দেখে এমনিও যদি ভাবতে পারি, আমরা জানি IAS 16 নরমালি ইট রিলেটস টু প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। ওকে, তাহলে আমরা যদি নাও চিন্তা করি, বই পড়ি, কিছু বলা যাবে যে স্যার IAS 16 আসলে কি করবে? একজন যদি বলতে পারেন স্যার IAS 16 কি করবে? আমি কিন্তু নামটা দেখিয়েছি, এটা কাকে নিয়ে কাজ করছে। Normally IAS 16 works with property, plant and equipment. তাহলে আমরা এটা যদি ঘুরায় বলতে চাই যে আসলে IAS 16 gives outline for our accounting treatment of plant, property and plant, property and equipment. এটুকু কিন্তু বললে আপনি কিন্তু কভার করে যাবে। দেখি আমার একদম পুরো আবিধানিক ভাবে কি বলা হয়েছে দেখুন। মানে আসলে আপনি নামের মধ্যে লুকানো আছে কি চায়। আমি যখনই দেখবো IAS 16 পিপি নিয়ে কাজ করে, ক্লিয়ার মনে রাখতে পারি যে ইট গিভস আউটলাইন্স অর গাইডলাইন্স রিগার্ডিং আওয়ার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট।
রাইট? and normally there are some principal issues, অর্থাৎ এরা আসলে কি কি কাজ করে এর মধ্যে। যেন আমরা ইতিমধ্যে নামগুলো শুনেছি যে আসলে এই প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে নিশ্চয়ই আমরা বলতে পারি মেজারমেন্ট করে, এরপর রিকগনিশন দেয়, তাই না স্যার? যে কোনো ঘটনার ক্ষেত্রে কি হয়, তারা আমরা পরিমাপ করি, তার রিকগনিশন দেই, ডিসক্লোজার। আপনি দেখবেন প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে বলে যে এই ক্ষেত্রে আপনি কি প্রকাশ করবেন, ডিসক্লোজার দিবে, ঠিক আছে স্যার? এবং যেহেতু প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এর সঙ্গে কিন্তু একটা ভাইটাল আইটেম জড়িত, ডেপ্রিসিয়েশন, নাকি বলুন তো? স্যারা কি শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। নিশ্চয়ই পিপি এর সাথে কিন্তু একটা বড় অংশ জড়িত আমাদের ডেপ্রিসিয়েশন। দেন দেয়ার আর সাম প্রিন্সিপাল ইস্যুস এন্ড হোয়াট আর দে, একটু খেয়াল করুন নামগুলো। রিকগনিশন অফ অ্যাসেটস, সেকেন্ড ওয়ান ডিটারমিনেশন অফ দেয়ার ক্যারিং অ্যামাউন্টস, depreciation charges, and finally impairment losses to be recognized in the relation to them. এবং আমরা মানে ইতিপূর্বে এই নামগুলো দিয়ে কোথাও কোথাও কিছু অঙ্ক মনে করে আসছি স্যার। ওকে, তাহলে এখন আপনি কিন্তু ক্লিয়ার বলতে পারবেন যে হোয়াট আর দ্য অবজেক্টিভ এন্ড হোয়াট আর দ্য প্রিন্সিপাল ইস্যুস। একটু নজর দিন এরপরে আমরা পরের আলোচনায় যাবো ইনশাল্লাহ এর সাথেই। Okay, sir. Next. Okay, thank you, sir. And now objective গেল, প্রিন্সিপাল ইস্যু গেল। নাও স্কোপ। স্কোপ মিন্স এরিয়া অফ ওয়ার্ক, কোন কোন এরিয়াতে আসলে কাজ করে, তাই তো? কোথায় এটা এমপ্লয় হবে, আপনি বলুন তো কোথায় তাহলে এমপ্লয় হবে, এটা কোথায় প্রয়োগ হবে? আপনার অবজেক্টিভে কিন্তু লুকানো আছে, এইটাকে আমরা একটু যদি আলাদা করে বলতে চাই, মূলত এটার অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই কোথায় হবে? নরমালি আমরা যে অ্যাকাউন্টিং অফ প্রপার্টি প্ল্যান্টে এটাকে কাজ করি, এই নিয়মটা IAS 16 এখানে কাজ করব। এরপরে সেখানে আমরা কিছু অ্যাসেটকে ক্লাসিফাই করি। যেমন ধরুন আমরা যে অ্যাসেটকে ক্লাসিফাই করি, কিভাবে করি বলুন তো? কিছু নন কারেন্ট অ্যাসেট বলি, অথবা যখন ইনভেস্টমেন্টে যাই ইনভেস্টমেন্টকে আবার দেখাই হেল্ড ফর সেল। আমরা মানে ইনভেস্টমেন্টের 3 ভাগে আমরা নাম শুনেছি কিনা এরকম, ইল্ড টু ম্যাচুরিটি, হেল্ড ফর সেল, নাকি এরকম বলেছি নাকি? ট্রেডিং সিকিউরিটি, এই নামগুলো পেয়েছেন স্যার? এবং আমি মনে হয় কোন একটা লেকচারে আমরা মাঝখানে একদিন সময় নিয়ে ব্যাখ্যা দিয়েছিলাম যে ইনভেস্টমেন্ট যখন আমরা ট্রেডিং সিকিউরিটি বলি নরমালি ইট ইজ কারেন্ট অ্যাসেট, এরকম বলেছিলাম মনে হয় যে আমরা কেনা বেচা করতে চাই। তো স্কোপ বলতে ওরা বলছে যে হোয়াট আর দ্য ভ্যারিয়াস এরিয়াজ হোয়ার দিস IAS 16 ওয়ার্কস, যে এরিয়াগুলো কোথায় কোথায় কাজ করে। তো আমরা একটু লাইন বাই লাইন দেখিয়েছি, পরে আপনার কর্নারে গেলে পড়ে নেবেন। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কোথায়? নাম্বার 1 অ্যাসেটস ক্লাসিফাইড, non-current asset, held for sale or discontinued operation. আচ্ছা, এখানে একটা নাম পাওয়া যাচ্ছে মনে হয় স্যার, বায়োলজিক্যাল অ্যাসেট। দেখুন তো, এটা মনে হয় স্যার বায়োলজিক্যাল অ্যাসেটটা কি আসলে? গরু এবং গাছপালা স্যার। ইয়েস, থ্যাংক ইউ। মানে এই যে নিশ্চয়ই আপনি হলো বুদ্ধিমান মনে হচ্ছে। শেষে এগ্রিকালচার দেখছেন না স্যার? মানে জীবন আছে এগ্রিকালচারের সাথে জড়িত যে অ্যাসেট গুলো মূলত আমরা বলি অ্যানিম্যাল, যেগুলো বলছি আমরা, ওখানে শুধু গরু বললে হবে? আর কোনো নেই? আপনি এগ্রিকালচার শুধু গরু দিয়ে চাষ করি না আর কিছু আছে স্যার? হতে পারে, থ্যাংক ইউ স্যার। আছে স্যার, ছাগল হতে পারে, ছাগল দিয়ে চাষ হবে স্যার। যাই হোক, যাক আপনারা একটু কাজ করবেন, IAS 41 এটা ঢুকবেন, দেখবেন আপনার মজা লাগবে। বায়োলজিক্যাল অ্যাসেট ডেফিনিশনে আছে, ঠিক আপনি কাছে গেছেন সম্পূর্ণই। এন্ড এক্সপ্লোরেশন, এই অ্যাসেটটা কোনটা স্যার? এক্সপ্লোরেশন মানে যে মাইনিং। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, গ্যাস, জি গ্যাস, এগুলো। যাই হোক, এইগুলো হচ্ছে আমাদের দেখুন যে বিভিন্ন কারেন্ট নন কারেন্ট অ্যাসেটের যে গ্রুপিং গুলো আমরা এইভাবে এই বিভিন্ন এরিয়াতে এই লোকটা কাজ করে, অর্থাৎ IAS 16 কাজ করে। একটু আবারও বলি, বারবার বলছি এই কারণে গল্পের মতো পড়ে রাখবেন, কোনো একদিন কোনো জায়গায় এগুলো কাজে লাগতেও পারে। এমন যদি হয় আপনাকে আমার মতো হয়তো ক্লাস নেওয়া লাগতে পারে, তখন তো লাগবেই কাজে স্যার। ওকে, ফাইনালি একটা কথা বলা হচ্ছে, আচ্ছা বেয়ারার প্ল্যান্টস কোনটা বলুন তো একটু? আমি হঠাৎ ভুলে গেছি, মনে হচ্ছে মাঝখানে শিখেছিলাম। দেখুন তো, এটা নতুন নাম আসছে, এটা
বিআরআর প্ল্যান্ট কেউ বলবেন? স্যার একটু ভাবতে থাকুন স্যার, বিআরআর প্ল্যান্ট। এটা তো খালি কারখানার জায়গাটা স্যার বলুন। মানে যেটা এমটি প্লেসেস ফর কারখানার এমটি জায়গা। বেয়ারার মানে খালি না স্যার? হ্যাঁ, বিআরআর মানে হচ্ছে কি বলুন একটু? মানে যেই জায়গাটা এখন প্লান্ট ইকুইপমেন্ট নাই। হ্যাঁ, প্ল্যান্ট নাই। আচ্ছা, bearer plant but it does not apply to produce in bearer plant। এমনি bearer plant এর আবেদনিক অর্থ হ্যাঁ, যে জায়গাটা খালি does not apply to bearer plant, apply to produce on bearer, অর্থাৎ যে জায়গাটা আপনি এই প্ল্যান্ট বলতে মানে bearer মানে বাহক, তাই তো স্যার? হ্যাঁ, অ্যাপ্লাই এটা ওখানে অ্যাপ্লাই করা হবে যেখানে প্ল্যান্ট থাকবে, প্ল্যান্ট তো প্রডিউস করার জন্য এটা ব্যবহার করা হবে না। তো এইটা একটু আমি পরের দিন স্যার ক্লিয়ার করে বলবো, আমার একদম কনসেপ্টটা ছিল, আমি এই মুহূর্তে অনেকটা ভুলে গেছি, আপনাকে পুরো ক্লিয়ার খুব মজা করতে পারতাম। সরি। আচ্ছা একটু যাচ্ছি। ও সরি স্যার। হ্যাঁ, আচ্ছা আমি একটু কোনো কারণে কি আমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিনা, অথবা আমার আমি কি কথা বলতে শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, ইয়ে কি দেখা, স্লাইড কি দেখা যাচ্ছে? না স্যার। হ্যাঁ, একটু লাইনে থাকবেন, একটু কোনো কারণে একটু সমস্যা হয়েছে মনে হয়, একটু লাইনে থাকো, আমাকে একটু সময় দিবেন, আমি আবার ঢুকবো লাইনে। হ্যাঁ, ওকে স্যার।